সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জেনেভিভ মস। একটা প্রশ্ন, এখন কিন্তু গত প্রোগ্রামেও আমরা আলাপ করছিলাম সেক্সুয়াল অফেন্সের উপরে। আমি বলার চেষ্টা করছিলাম যে ক্রাউন কোর্টে যতগুলো কোর্টের মধ্যে ক্রিমিনাল কোর্টের মধ্যে কেসগুলো হয়, প্রায় 3 ভাগের 1 ভাগ কেস সেক্সুয়াল অফেন্সের মধ্যে চলে আসে, প্রায় মানে পুরোপুরি না হলেও প্রায় কাছাকাছি। তার মানে রেপ এলিগেশন, সেক্সুয়াল অ্যাসল্ট, ইনডিসেন্ট অ্যাসল্ট, অল দিস টাইপ অফ অ্যালিগেশনস। প্রশ্ন আসে সবসময়, হাউ ক্যান আই ডিফেন্ড অ্যান অ্যালিগেশন অফ এ সেক্সুয়াল অফেন্স মেড অ্যাগেনস্ট মি? কিভাবে আমার বিরুদ্ধে, আমাকে বলে কি আজম সাহেব সেক্সুয়াল অফেন্সের অ্যালিগেশন আসছে, আমার বিরুদ্ধে পুলিশের কাছে অ্যালিগেশন করছে, হাউ ক্যান আই ডিফেন্ড ইট? ইটস নট ট্রু, ইটস অল লাই, ইটস অল ফ্যাব্রিকেটেড স্টোরি, ইটস নট ট্রু, আই need a proper defense. A sexual accusation can mean more than the fear of legal proceedings. Sexual accusation যখন আসে, রেপ অ্যালিগেশন হোক, সেক্সুয়াল অ্যাসল্ট হোক, এটা লিগাল প্রসিডিং তো শুরু হবে। এটা তো একটা খুব মানে ক্রাউন কোর্টে ট্রায়াল যেহেতু হয়, অনেক লং টাইম প্রসিডিংস হবে। এটা শুধু ওইটার ভয় না, এটা অন্যান্য আরও অনেক জিনিসগুলো ইনভলভ হয়ে যায় যখন একটা সেক্স অ্যালিগেশন আসে একজনের বিরুদ্ধে। রেপুটেশন ড্যামেজ অ্যান্ড দ্য স্টিগমা অফ দ্য অফেন্স মেক দিস কেসেস ইভেন মোর ডিফিকাল্ট। যখনই আপনার বিরুদ্ধে একটা রেপ অ্যালিগেশন আসবে, সেক্সুয়াল অ্যাসল্টের অ্যালিগেশন আসবে, আপনার রেপুটেশনের উপর একটা বিরাট আঘাত আসবে। এবং এই যে সেক্স অ্যালিগেশনের যে স্টিগমা, it makes the case even more difficult. Defending an allegation of sexual offenses have two exceptionally important components. যেটা আমি বলি, দুইটা অনেকগুলো দিক আছে। যখনই আপনার একটা রেপ অ্যালিগেশন বা সেক্সুয়াল অ্যাসল্টের অ্যালিগেশন আসবে, অনেকগুলো দিক আছে যেগুলো খুব বিশ্লেষণ করতে হবে, ঠিক মতো দেখতে হবে। বাট there are two things they are very important যেটা আমি মনে করি। নাম্বার 1 হচ্ছে a well drafted defense statement and third party evidence. একটা ভালো ডিফেন্স স্টেটমেন্ট সবগুলো দিক বিচার বিশ্লেষণ করে, সবগুলো প্রপারলি এভিডেন্স দেখে একটা রাইট আপনার ডিফেন্স স্টেটমেন্ট প্রিপেয়ার করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি সবসময় বলি যে যখনই আপনি ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন, আপনাকে যেতে হবে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের কাছে। অন্য কোনো লয়ারের কাছে গেলে আপনি ইউর ডিজায়ার্ড পসিবল আউটকাম আপনি অ্যাচিভ করতে পারবেন না। সুতরাং ইজ ইম্পর্ট্যান্ট ইউ গো টু এ স্পেশালিস্ট সলিসিটর হু উইল ইনস্ট্রাক্ট দ্য স্পেশালিস্ট ব্যারিস্টার। যারা মনে করেন যে জেনেভিভ মস আছে আমার সাথে ব্যারিস্টার, শি ইজ এ স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স ব্যারিস্টার, তখন সলিসিটর এবং ব্যারিস্টার দুইজনে মিলে একটা ডিফেন্স স্টেটমেন্ট ড্রাফট করবে। The importance of these elements cannot be overstated. Both command a deep analysis of the facts of the case and require independent investigation into the credibility and reliability of witnesses and the accuracy of evidence. যে দুইটা জিনিস, the third party evidence এবং ডিফেন্স স্টেটমেন্ট, এই দুইটা ইম্পর্ট্যান্ট। এগুলোর জন্য আপনার দরকার both need আপনার deep analysis of the facts of the case and require independent investigation into the credibility and reliability of witnesses and accuracy of evidence. যে আপনার এগুলো খুব অ্যানালাইজ করতে হবে, এভিডেন্সগুলো, সব এভিডেন্সগুলো অ্যানালাইজ করে আপনাকে দেখতে হবে উইটনেস যারা আসছে, প্রসিকিউশন উইটনেস, তারা ক্রেডিবল কিনা, তাদের এভিডেন্স যেটা দিচ্ছে সেটা রিলায়েবল কিনা, অ্যাকুরেসি অফ দ্য এভিডেন্স, তারা অ্যাকুরেট এভিডেন্স দিতেছে কিনা। অনেকগুলো প্রশ্ন আসে
যে মনে করেন হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ যেটা হয়েছে 30-40 বছর আগে, হয়তো দেখা গেছে মানে রেপ অ্যালিগেশন আসছে 30 বছর পরে, 40 বছর পরে, যেগুলো আপনার হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজগুলোর কেসগুলো, সেখানে অনেক পরে যে এভিডেন্সগুলো দেয় এই যে অ্যালেজড ভিকটিম বা যারা কমপ্লেইন্যান্ট, তাদের এভিডেন্সগুলো রিলায়েবল কিনা, কতটুক অ্যাকুরেট, তাদের এগুলো সবগুলো বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। ডিফেন্স স্টেটমেন্টস আর ক্রুশিয়াল। ডিফেন্স স্টেটমেন্ট, একটা ওয়েল ড্রাফটেড ডিফেন্স স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Sexual offenses are understandably a particularly sensitive and complex area of law. Sexual offense কেসগুলো সবাই বুঝতে হবে, এটা একটা sensitive area of law, complex area of law. Allegations of sexual misconduct can be difficult to defend because of the public attention they attract. অনেক সময় সেক্সুয়াল মিসকন্ডাক্টের কেসগুলো পাবলিসিটি হয়, নিউজের মধ্যে আসে, বিভিন্ন আপনার নিউজ মিডিয়ার মধ্যে এগুলো ব্রডকাস্ট হয়, সো ইট বিকামস মোর আপনার সেন্সিটিভ এবং কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। The nature of the crimes also means that it is often the complainant's word against the defendants. অনেক সময় দেখা যায় যে যে সেক্স অ্যালিগেশনগুলো আসছে আজকের থেকে 5 বছর 7 বছর পরে, যে মানে মনে করেন একজন সিস্টার ইন ল মানে আপনার ওয়াইফের বোনের সাথে আপনি মিসকন্ডাক্ট করেছেন, রেপ করেছেন, অথবা তার সাথে সেক্সুয়াল অ্যাসল্ট করেছেন, সে কমপ্লেন করতেছে আজকের থেকে 10 বছর পরে, সে বলতেছে এগুলো ঘটনা ঘটেছে অনেক পুরানো, এবং সে যে আপনার কমপ্লেনেন্টসের যে স্টেটমেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় তখন তো আবার ডিএনএ বা আপনার কোনো ফিজিক্যাল এভিডেন্সের কোনো আর স্কোপ নাই, কারণ অনেক বছর হয়ে গেছে, সে পুরনো ঘটনাগুলো সে এখন আনতেছে। আমি আগেও বলেছি, দেয়ার ইজ নো লিমিটেশন অফ টাইম এনিমোর। সো যে কোনো পুরানো এলিগেশন, সেটা 10 বছর হোক 15 বছর হোক, আপনারা জানেন হয়তো জিমি সাভেল কেস, সে অনেক পুরনো আপনার কেস এগুলো। তারপরে আপনার রালফ হারিস কেস, এগুলো সেক্সুয়াল অ্যাবিউজ, হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজগুলো হয়েছে সে 65 ইয়ার্স এগো, মানে 65 বছর আগে। সুতরাং এখন কোনো লিমিটেশন নাই টাইমের উপরে। সো ডিপেন্ড করবে complainant's statement against your evidence. Further, the impact of an allegation of a sexual offense can be devastating for all those involved and their families. তাছাড়া যখনই একটা সেক্স অ্যালিগেশন আসে, তখন দেখতে হবে যাদের এগেনস্টে আসে, শুধু তাদের না, তাদের ফ্যামিলি মেম্বারদের উপরেও এটা বিরাট একটা ডেভাস্টেটিং, মেন্টালি একটা বিরাট আপসেটিং সিচুয়েশন হয়ে দাঁড়ায়। As such, it is important to contact solicitors who are experienced in defending such claims. সুতরাং আপনাকে সবসময় খুঁজে বের করতে হবে যারা স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ের উপরে আপনাকে যেন প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে। I will pass to my colleague Barrister Genevieve Moss to talk more on bad character. Genevieve, please. Thank you. So I think I was talking about propensity to commit these types of offences. So the test for deciding whether bad character can be admitted on the basis that it demonstrates a propensity to commit these kinds of offences is found in the case of Hansen. It's a Court of Appeal case from 2005, and there are 3 main questions to ask, really. The first question is, does the conviction history of the defendant demonstrate a propensity to commit these kinds of offences?
A few key things to remember when you're addressing that question, or when your barrister or solicitor is addressing that question. There's no minimum number of events required to establish a propensity. So you might think, well, you need to have committed this kind of crime twice or 3 times before you can actually have it used against you in court to demonstrate that you are in the habit of committing such offences. But that's not the case. Even one previous criminal conviction can, of course, demonstrate a propensity. Obviously, the fewer number of such events or previous convictions there are, the less likely there'll be a propensity. But it really depends on the facts. It depends on the kinds of offences that you're charged with, and the way that the offence has been committed, or that the prosecution seeks to establish that it's been committed, and whether that bears any resemblance to the kind of conduct that might be found in your past or on your criminal on your police national computer database, which shows the previous convictions that you may have, or, as I said, the previous times you might have been arrested. So no minimum number of events. Secondly, it will be a propensity will be established if there are a large number of convictions which are factually similar to the current offence. The prosecution must decide at the time that they give notice to the defence whether they're going to rely only on the fact of the defendant's previous convictions or the circumstances. So they have to say, well, it's the fact that the defendant has committed theft 10 times in the past, or it's the fact that he always does it in a certain way. And finally, in establishing whether there's a propensity, it's often necessary to examine the detail of previous convictions to look for those facts. So that's the first question that will be addressed in Hansen. Secondly, it's does the propensity make it more likely that the defendant has committed the current offence? And thirdly, it's a question of whether it would be unjust in all the circumstances to bring in the previous convictions and to rely on them to suggest a propensity. So, for example, if you can prove there's a propensity to commit these kinds of offences via other means, then there's no need to drag the defendant's name through the mud by bringing in all the previous convictions. That would be unfair and would possibly make it an unfair trial. So without, once you've demonstrated that there's propensity using those steps in the case of Hansen, you then have to ask, is it an offence of the same category, of the same description as the one with which the defendant is charged? And finally, you ask whether it would be unjust in all the circumstances. So there are really 2 hurdles where the prosecution has to satisfy the court that it's not unjust to bring these previous convictions in. The emphasis very much being on ensuring that the defendant has a fair trial. And the other question that might be asked is, does the propensity show that the defendant is likely to be untruthful in his account? So giving a false allegation to, a false account to the police, this kind of thing might only be relevant, it will only be relevant where dishonesty is an element of the offence, so fraud, theft, things like that. Okay, I think we may need to go for a short break. We're going for a break, okay. Yeah, we'll get back to that one again. দর্শক, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জেনেভিভ মস। সবাই আমাদের সাথেই থাকুন।